হেই, কী অবস্থা সবার? আমি মাহবুব হোসেন আছি তোমাদের সাথে আজকে। আমি তোমাদের সাথে কুড়িন ও কুড়িন সূচিতে নিয়ে আলোচনা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে বিগত বছরগুলোতে আসা যে এমসিকিউগুলো আছে ওখান থেকে আমি 10টা মোস্ট ইম্পর্টেন্ট সিলেক্ট করছি এবং এটা শুরুর আগে আমি কিছুটা থিওরি নিয়ে আলোচনা করছি। আই থিঙ্ক তোমাদের খুবই কাজে লাগবে এই ক্লাসটা। তো তোমাদের জন্য আমার আরও একটা ক্লাস আছে, সেটা হচ্ছে এইচএসসি লেভেলের বেসিক্স থেকে শুরু করা। এইচএসসি এবং এসএসসি লেভেলেরও অনেকে দেখতে পারো চাইলে। তো যারা আজকের ক্লাসটা আরও ভালো করে বুঝতে চাও তারা কিন্তু চাইলে এই ক্লাসটা থেকে আসতে পারো। প্রায় 30 মিনিট 29 মিনিটের একটা ভিডিও। সো এখানে তোমাদের বেসিক্সটা ভালো করে আসলে আজকের ক্লাসটা আরও ভালো মতো বুঝবে, ঠিক আছে? তো এইখানে আমি কী কী আলোচনা করি, ওইখানে আমি তোমার একদম জাবেদা থেকে শুরু করে আর্থিক বিবরণীগুলো, যে ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এইভাবে কোনটাতে কীভাবে এন্ট্রি দিবা সেগুলো সব কিছু আমি আলোচনা করছি এই ভিডিওটাতে। ওকে, ফাইন। বাট আজকের ভিডিওটাতেও আমরা কিছুটা বেসিক্স আলোচনা করব, যাতে তোমরা কি বলে এই ভিডিওটা দেখলেও এনাফ বুঝতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা জানি কুরিন এবং কুরিন সঞ্চিতি রেকর্ড করার দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে সরাসরি অবলোকন পদ্ধতি, আর একটা হচ্ছে সঞ্চিতি পদ্ধতি। সরাসরি অবলোকন পদ্ধতি মানে হচ্ছে আমার যখন কুরিন ঘটবে আমি তখনই অবলোকনটা, মানে যখন ঘটবে আমি তখনই জার্নাল করব, আগে থেকে কোনো সঞ্চিতি রাখবো আমি না। ওকে, আচ্ছা, তাহলে এটা যাবে নাকি ভাই? আমরা জানি কুরিন হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট, কারণ দেনাদার তো কমে যাচ্ছে। আর কুরিন যেহেতু আমি আগে সঞ্চিতি রাখি নাই, এখন আমার খরচটা বাড়াতে হচ্ছে। অন্যদিকে সঞ্চিতি পদ্ধতিতে আমরা যখন সঞ্চিতি রাখি প্রথমে, তখন আমি কুরিন নামক খরচটা দেখায়ে দেন আমি সঞ্চিতিটা ক্রিয়েট করি। ফলে কি হয়? ফলে যখন আমার অ্যাকচুয়ালি অবলোকনের সময় আসে, তখন প্রাপ্য হিসাব তো কমে, সবসময় প্রাপ্য হিসাব কমবে অবলোকন হইলে, বাট তখন কিন্তু আর কুরিন হিসাবটা ডেবিট হয় না। তখন কি ডেবিট হয়? তখন কুরিন সঞ্চিতি হিসাবটা ডেবিট হয়। কারণ কি? কারণ আমার কুরিন সঞ্চিতি আগে ক্রিয়েট করা ছিল। সঞ্চিতি পদ্ধতিটা বেটার এবং কি বলে, এটা দুতরফা দাখিলার তো না, হিসাব বিজ্ঞানের যে মিলকরণ নীতিটা আছে সেটাকে ফলো করে। এগুলো নিয়ে কিন্তু আমি ওই আগে যে ভিডিওটার কথা বললাম ওইটাতে ভালো মতো আলোচনা করছি, তোমরা একটু এখান থেকে দেখে আসতে পারো। ওকে, ফাইন। তো আজকের ক্লাসটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে কুরিন উদ্ধারের ব্যাপারটা। এটা তোমাদের আসলে এইচএসসি লেভেলে তেমন একটা আসে না, কিন্তু অ্যাডমিশনের জন্য সেটা ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তো কুরিন উদ্ধার হইলে যে কাজটা, মানে জিনিসটা কী হয় দেখো, যে আমরা যখন অবলোকন করে ফেললাম একটা কুরিন, মানে একজন থেকে পাবো না, সো আমি এটা কমায় ফেললাম, কিন্তু পরে দেখা গেলো যে আমি আসলে ওনার কাছ থেকে টাকাটা পেয়ে যাচ্ছি। তো কী করতে হবে আমার তখন? প্রথম কথা হচ্ছে, আমি যখন অবলোকন করছিলাম, হ্যাঁ, কুরিন সঞ্চিতিটা আমি যখন কমাই দিয়ে, প্রাপ্য হিসাবটাকে কমাই দিয়ে আমি যখন কুরিনটা অবলোকন করলাম, এটা কি এখন আমার ইনভ্যালিড হয়ে গেল না? এই কাজটা যে আমি করলাম এটা এখন বাদ হয়ে গেল। তখন কি করতে হবে? এই জিনিসটাকে পুরো উল্টায় দিতে হবে, ঠিক আছে? তো এইটাকে উল্টায় দেওয়ার কাজ, ঠিক আছে? উল্টে দিব। হ্যাঁ, প্রথম হচ্ছে আমি উল্টায় দিব, যে আমি প্রাপ্য হিসাবকে কমাইছিলাম, এখন আমি প্রাপ্য হিসাবকে বাড়াই দিলাম। তারপর আমি কুরিন সঞ্চিতিকে কমাইছিলাম, কুরিন সঞ্চিতিকে আমি বাড়াই দেবো, সিম্পলি রিভার্স, বিকজ আমার এটা এখন আর প্রয়োজন নাই। ওকে, ফাইন। বাট এখন কথা হচ্ছে, ওই লোকটা তো আমাকে টাকাটা দিয়ে ফেললেন। টাকা দিয়ে ফেললে কি হবে? টাকা দিয়ে ফেললে আমি ওনার কাছ থেকে টাকা পাবো, হয় নগদান হিসাব অথবা কি আমাদের, অথবা ব্যাংক হিসাবও থাকতে পারে, তাই না? আমি তো জানি না সে কীভাবে টাকা দিবে। ওকে, ফাইন। এবং সে যখন টাকা দিচ্ছে তখন কি আমার আলটিমেটলি আবার প্রাপ্য হিসাবটা কমে যাচ্ছে। তাহলে দেখো, আমার প্রাপ্য হিসাব একবার বাড়তেছে, একবার কমতেছে। তার মানে তুমি যদি চাও কুরিন উদ্ধার করার জাবেদা, একটা জাবেদা দিতে পারো, সেটা হচ্ছে নগদান হিসাব ডেবিট, কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট, কারণ প্রাপ্য হিসাব একবার বাড়তেছে, একবার কমতেছে। ওকে, তার মানে যখন কুরিন উদ্ধার করি আমরা, তখন কিন্তু আসলে প্রাপ্য হিসাবের কোনো পরিবর্তন হয় না। প্রাপ্য হিসাব একবার বাড়ে এবং টাকা পাওয়ার কারণে আবার কমে যায়, ফলে প্রাপ্য হিসাবে নো চেঞ্জ। যেটা হয় সেটা হচ্ছে আমার কুরিন সঞ্চিতি বাড়তেছে এবং আমার নগদান হিসাব বাড়তেছে। ওকে, সো কুরিন উদ্ধার করার এই জার্নালটা তোমাদের জানা থাকা জরুরি অ্যাডমিশন টেস্টের জন্য। ওকে, আচ্ছা, তো এখন দেখো আমি বিষয়দায় বিবরণী এবং আর্থিক অবস্থা বিবরণীতে আমরা কীভাবে অ্যাকাউন্ট করি বা এন্ট্রি দেই কুরিন এবং কুরিন সঞ্চিতির ব্যাপারটা, সেটা এখানে সামারাইজ করা আছে। হ্যাঁ, তো বিষয়দায় বিবরণীতে আমরা কোথায় নিই? এটা আমরা পরোক্ষ পরিচালন ব্যয়ের আন্ডারে নেই, তাই না? কুরিন বা অনা দিয়ে পাওনা দিয়ে আমরা শুরু করি, আমরা নতুন বা অলিখিত কুরিন হলে যোগ করি, নতুন বা সমাপনী যে সঞ্চিতিটা আছে, কুরিন সঞ্চিতিটা আমাদের যে ক্রিয়েট করতে হয় সেটা আমরা যোগ করি, এবং বাদ দিয়ে হচ্ছে পুরাতন বা প্রারম্ভিক যে সঞ্চিতিটা থাকে। এইটা, এই পুরো জিনিসটা করার পর যেটা পাই সেটা কি? সেটা হচ্ছে এই বছরের কুরিন বাবদ খরচ, ঠিক আছে? এই বছরের কুরিন খরচ।
ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট জানা। ওকে ফাইন, কারণ তোমার জার্নালটা এইটা দিয়ে দিতে হবে, এই যে অ্যামাউন্টটা বের হবে এটা দিয়ে কিন্তু তোমার জার্নালটা দিতে হবে। ওকে ফাইন, এগেইন এই যে এখন জানিয়ে কথা বলতেছে এগুলো কিন্তু বেসিক্সটা, এটা তুমি ওই ভিডিওতে আরও ডিটেলে পাবা। ওকে, তারপরে চলতি সম্পদ, আমরা চলতি সম্পদের কথা কেন আসছি, কারণ আমরা আর্থিক অবস্থা বিবরণীতে কীভাবে লিখবো সেটাতে চলে আসলাম। আমরা দেনাদার দিয়ে শুরু করব, অলিখিত বিক্রয় হলে যোগ করব, বিক্রয় ফেরত হলে বাদ দিব, কুরিন অবলোকন করব। এই যে বিক্রয় ফেরত কুরিন অবলোকন এই সংক্রান্ত জিনিসগুলো করার পর যে আমরা যে ভ্যালুটা পাবো এইটার উপরে আমি একটা পার্সেন্টেজ যে আমাদের দেওয়া থাকে সেই পার্সেন্টেজটা ধরে আমি কুরিন সঞ্চিতিটা ধরবো, নতুন সঞ্চিতিটা। ওকে আচ্ছা, তারপরে এইটা ধরার পরে আমি যে ভ্যালুটা পাবো, ঠিক আছে, যে ভ্যালুটা পাবো সেইটা থেকে আমি দিব হচ্ছে দেনাদার বাট্টা সঞ্চিতিটা বাদ। ওকে, তাইলে দেনাদার বাট্টা সঞ্চিতি আমরা কখন বাদ দিব, প্রথমে কুরিন সঞ্চিতি বাদ দিব, নতুন কুরিন সঞ্চিতিটা আর কি, এর আগে আবার অন্যান্য এই যে দেখো সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে এই সমন্বয়গুলো, দেন যে ভ্যালুটা পাবো সেটার উপর নতুন কুরিন সঞ্চিতি, দেন যে অ্যামাউন্টটা পাবো সেটার উপর দেনাদার বাট্টা সঞ্চিতি। এই সিকোয়েন্সটা কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে। ওকে ফাইন, এখন চলো আমাদের আজকের মেইন ম্যাথগুলোতে ঢুকে যায়। তখন আমরা বেসিক্স নিয়ে আলোচনা করলাম। ওকে ফাইন, এখানে আমার প্রশ্নে কী চাচ্ছে, প্রশ্নে চাচ্ছে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত। আচ্ছা ফাইন, বাট্টা সঞ্চিতির পরিমাণ কত জিজ্ঞেস করছে, এখানে কি আমি কোনো ফর্মুলা রাখছি? ইয়েস, তোমাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম কয়েকটা কোয়েশ্চেনে সম্ভবত ফর্মুলা রাখছি। ওকে ফাইন, তো আমাদের প্রশ্নে কী দেওয়া আছে, কোনো প্রকার কুরিন সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ হচ্ছে 20,500 টাকা। আচ্ছা, সমন্বয়ের পূর্বে ফাইন, কুরিন সঞ্চিতি হচ্ছে গিয়ে 550 টাকা। আচ্ছা, এই যে কুরিন সঞ্চিতিটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের পুরাতন সঞ্চিতি। ওকে, যেটা দেওয়া থাকবে কারণ নতুনগুলো আমরা ক্রিয়েট করব। আচ্ছা, দেনাদারের উপর আমার বলছে 10% নতুন সঞ্চিতি মানে কুরিন সঞ্চিতি ধার্য করতে, মানে এইটা হচ্ছে নতুনটা, এবং 5% বাট্টা সঞ্চিতি ধার্য করতে। ওকে, তাহলে আমরা এখন আর্থিক অবস্থার বিভিন্ন সিকোয়েন্সটা এই যে উপর থেকে নিচে যে সিকোয়েন্সটা এটা ফলো করি। ওকে আচ্ছা, তো আমাদের দেনাদার দেওয়া আছে কত, দেনাদার দেওয়া আছে 20,500। ওকে ফাইন, কুরিন সঞ্চিতি 550 টাকা, পুরাতনটা নিয়ে আমাদের এখানে তেমন কাজ নাই। ওকে ফাইন, আমাদের নতুন কুরিন সঞ্চিতি হচ্ছে 10%। তো হ্যাঁ, নতুন কুরিন সঞ্চিতি 10%, তো এইটার অ্যামাউন্ট কত হয় দেখো, 20,500, এটার 10% করলে একটা শূন্য কাটা যায়, তার মানে 2050। হ্যাঁ, মানে 2050। এটা যদি আমরা বাদ দিই তাহলে কত পাই, 20,500 থেকে 2,000 বাদ দিলে পাবো আমরা 18,500, সেখান থেকে 50 বাদ দিলে 18,450 পাবো। ঠিক আছে, এই যে দেখো আমরা কিন্তু এই যে নতুন কুরিন সঞ্চিতিটা এটা বাদ দিলাম, এই জিনিসগুলো আমাদের নাই, সো এগুলো আমাদের হিসাব করা লাগতেছে না। নতুন কুরিন সঞ্চিতিটা বাদ দিলাম দেনাদার থেকে, দেন যে অ্যামাউন্টটা পাইলাম, এই যে অ্যামাউন্টটা পাইলাম এইটার উপর আমরা দেনাদার বাট্টা সঞ্চিতিটা ধরবো। কত পার্সেন্ট? 5%। তো এটার 5% আমরা কীভাবে পাবো, প্রথমে এটাকে 10% করি। ঠিক আছে, 10% করলে একটা শূন্য কমবে, তাহলে 1845। এখন এটাকে আমরা 2 দিয়ে ভাগ করবো, অর্ধেক করে ফেলবো। ঠিক আছে, তো 918, 900 দুগুণে 18, হ্যাঁ 900 হলে, আর আমার 45কে অর্ধেক করলে কত হবে, 22.5, তাহলে 922.5। এখন দেখো আমরা কিন্তু অপশনে 922 সংক্রান্ত কিছু নাই, তাহলে কি করব, আমরা একদম ক্লোজেস্ট যে ভ্যালুটা আছে সেটা নেব। 922 থেকে সবচেয়ে ক্লোজেস্ট হচ্ছে আমার 900, এইটা হবে আনসার। যদি আমার 30 হইতো, হ্যাঁ 25-এর উপরে গেলে কিন্তু আমরা 50-এর কাছে হয়তো 50-এর দিকে যাই না। ওকে ফাইন, 2 নম্বরে আসি। 2 নম্বরে কি বলছে, একটা জাবেদা খিলায় কুরিন হিসাবে 3,000 টাকা ডেবিট করে কুরিন সঞ্চিতি হিসাবকে ক্রেডিট করা হয়। তাহলে দেখো, কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, এটা কিসের জাবেদা ভাই, এটা হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি রাখার জাবেদা। আচ্ছা, তাইলে আমি নতুন কুরিন সঞ্চিতি রাখলাম 3,000 টাকা। ওকে ফাইন, এখন বলতেছে পুরাতন সঞ্চিতি 2,925 টাকা ছিল আমার এই বছর কুরিন হয়েছে 3,500 টাকা, দেনাদারের উপর নতুন সঞ্চিতি রাখতে হবে আমার 5%। আচ্ছা, তাহলে এখন চিন্তা করো, আমার পুরাতন সঞ্চিতি আছে আমার কত টাকা, 2,925 টাকা। ওকে, বাট আমার প্রকৃত কুরিন হইল আমার কত টাকা, আমার হইল হচ্ছে 3,500 টাকা। তার মানে আমার যে সঞ্চিতির আমার তো ক্রেডিট ব্যালেন্স ছিল, মানে পজিটিভ ব্যালেন্স ছিল এটা, বাট আমার সঞ্চিতি তো মানে অ্যাকচুয়াল যে কুরিনটা হলো সেটা আমার সঞ্চিতিকে তো খেয়েই ফেললো, 295 তো শেষ, আরও আমার সঞ্চিতির
কি বলে অস্বাভাবিক ব্যালেন্স বা ডেবিট ব্যালেন্স, ঠিক আছে। সো কুরিন সঞ্চিতির ডেবিট ব্যালেন্স আমার হবে কত টাকা, এখানে 75 হলে 3000, তাহলে 575 টাকা হবে আমার অস্বাভাবিক বা ডেবিট ব্যালেন্স অফ কি কুরিন সঞ্চিতি। ওকে, আচ্ছা এখন আমরা কিন্তু এটা কিন্তু মাথায় রাখা লাগবে আমি যখন নতুন সঞ্চিতিটা ধার্য করব। ওকে, আচ্ছা তো এখন আমাকে বলছে আমি নতুন যে জাবেদাটা দিলাম, নতুন যে সঞ্চিতিটার যে জাবেদাটা দিলাম কত টাকা দিয়ে দিছি, 3000 টাকা দিয়ে। তার মানে আমার কুরিন ওই যে ডেবিট যে জাবেদাটা এবং কুরিন সঞ্চিতির যে ক্রেডিট, এটা আমি 3000 টাকা দিয়ে দিছি। হ্যাঁ, এখন দেখো এই যে 3000 টাকা ভাই, এই 3000 টাকার মধ্যে কিন্তু আমার বেশ কিছু জিনিস আছে। আচ্ছা তার আগে একটু দেখে নিই তোমার জন্য কোনো ফর্মুলা রাখছিলাম কিনা। আচ্ছা রাখি নাই, সমস্যা নাই। এই যে 3000 টাকা আমার এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আমার নতুন সঞ্চিতি, ওকে, আরেকটা হচ্ছে এই যে ডেবিটটা আছে, ডেবিট ব্যালেন্সটাকে কুরিন সঞ্চিতির ডেবিট ব্যালেন্সটাকে একদম উড়ায় ফেলা, ঠিক আছে, ডেবিট ব্যালেন্সটাকে সমন্বয় করা। ওকে, আমরা সবাই এখন সমন্বয়ক। ওকে ফাইন। তো এই 3000 টাকাতে আমার নতুন সঞ্চিতি অ্যাকচুয়ালি যে অ্যামাউন্টটা সেটা কিন্তু 3000 না ভাই। এই 3000টা আমি দিছি কারণ নতুন সঞ্চিতির পাশাপাশি আমার এই 575 টাকাও নাই করতে হবে। ওকে, কারণ কি বলে তার না হলে আমার ডেবিট ব্যালেন্সটা যদি আমার থেকে যায়, এটা যদি আমি অ্যাড্রেস না করি, আমি যে পরিমাণে নতুন সঞ্চিতি রাখতে যাচ্ছি সেটা হবে না। ওকে, আচ্ছা তাইলে আমি 3000 থেকে যদি 575 বাদ দিই তাহলে থাকে আমার 2425, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে 2425 এইটা হবে আমার নতুন সঞ্চিতি, আর 525টা হচ্ছে আমার পুরাতনের মানে ডেবিট ব্যালেন্সটা। ওকে, আচ্ছা এখন চিন্তা করো এইটা যদি আমার নতুন সঞ্চিতি আমার মানে সমাপনী রাখতে হবে, ঠিক আছে, মানে আমার নতুন সঞ্চিতি আসলে এত টাকা রাখতে বলছে, কিন্তু আমি জাবেদা দিয়েছি 3000 টাকা দিয়ে। কেন ভাই? কারণ আমার এইটাকে কমানো লাগতো। ওকে ফাইন, এগেইন এটা না বুঝলে তোমরা একটু আমার ওই বেসিকের ভিডিওটাতে যাবো। ওকে ফাইন। তো নতুন সঞ্চিতি যদি এত টাকা হয়, এইটা আমার দেনাদারের উপরে 5% ছিল, তার মানে 2425 যে এটার ভ্যালু কত ভাই? 5%। আমরা জানি 5% মানে এটার ভ্যালু হচ্ছে 100-এর 5 অংশ। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে কিন্তু দেনাদার কত, দেনাদারের প্রাথমিক যে অঙ্কটা মানে দেনাদারের অংশ কত বা পুরো দেনাদারটা কত। তাইলে এই 2450 টাকা যদি 5 অংশ হয়, আমার তো 5 অংশ দরকার না, আমার কি পুরো 100 ভাগ দরকার। তাহলে আমি 5 দিয়ে ভাগ দিয়ে 100 দিয়ে গুণ দিলে কিন্তু পুরোটা পেয়ে যাব। তাহলে আমরা কাটাকাটি করি, এই তো 5-20-100। ওকে ফাইন, তাহলে এটা আমরা 20 দিয়ে গুণ করি, 24,250 হবে, ঠিক আছে। 10 দিয়ে গুণ করলে হবে 24,250, আবার তার মানে 24,250 গুণ 2 ডাবল করলে 48,500। এইটা হবে কি আমার আসল দেনাদার বা প্রারম্ভিক দেনাদার কত? 48,500। হ্যাঁ, সো বি হবে আমার আনসার। ওকে ফাইন। 3-এ আসি। 3-এ কি বলছে? একটা মাসে নিট বিক্রয় হয়েছে আমার 8 লক্ষ টাকা। আচ্ছা, কুরিন সঞ্চিতি নিট বিক্রয়ের উপর 1.5% হারে রাখতে হবে এবং আমার প্রারম্ভিক কুরিন সঞ্চিতি ছিল 15,000 টাকা। ক্রেডিট ব্যালেন্স মানে ঠিকঠাক ছিল। ওকে, 15,000 টাকা ছিল। আচ্ছা, মাসের শেষে কুরিন সঞ্চিতির জের কত হবে? আচ্ছা, তো এইখানে তোমার একটা জিনিস খেয়াল করতে হবে যে ভাই আমাকে কুরিন সঞ্চিতিটা রাখতে বলছে নিট বিক্রয়ের উপর, নিট দেনাদারের উপর না। ওকে, আচ্ছা দুইটা কিন্তু ডিফারেন্ট। যখন নিট দেনাদার বলবে আমি সিম্পলি নিট দেনাদারটা বের করে দেন ওটার উপর সঞ্চিতিটা ধার্য করব। বাট নিট বিক্রয় যখন বলবে আমরা নিট বিক্রয়ের উপর যে অ্যামাউন্টটা ধার্য করব, ওইটা কিন্তু আমার পুরাতন যে সঞ্চিতিটা আছে ওইটার সাথে অ্যাড হবে। কেন ভাই? কারণ তুমি চিন্তা করো দেনাদার যে আছে আমার বিগত বছরের বিক্রয় থেকে আসছে। আচ্ছা, তো এই দেনাদারগুলা পুরোটা এখনো আমার টাকা ওরা আমাকে ফেরত দিচ্ছে কিনা আমি জানি, আমি এই প্রশ্নে দেওয়া না অ্যাটলিস্ট, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার যেহেতু আমি জানি না আমার বিগত দেনাদাররা সবাই আমাকে টাকা দিয়ে দিছে কিনা, তার মানে ওদের জন্য যে কুরিন সঞ্চিতিটা আমি রাখছিলাম ওইটাকে আমার হিসাব থেকে বাদ দেওয়া কি ঠিক হবে? অবশ্যই না, ওইটা আমার হিসাবে রাখতে হবে। তাহলে আমার আগে ছিল 15,000 টাকা, এটা হচ্ছে আমার গত বছরের বিক্রয়ের জন্য। ওকে, কিন্তু এই বছর আমি যে নতুন 8 লাখ যে বিক্রি করলাম, নতুন যে আমি 8 লাখ বিক্রি করলাম, এটার উপর আমার বলছে ভাই 1.5% ধার্য করেন। তাইলে কথা হচ্ছে ভাই এই যে 15,000 টাকা এটার সাথে কি এই 8 লাখের সম্পর্ক আছে? না, কারণ এইটা হচ্ছে আমার আগের বছরের যে কোনো একটা অ্যামাউন্ট ছিল বিক্রয়, সেইটার উপর ধার্য করা আমার কি বলে সঞ্চিতি। সো এই 8 লাখের উপর যে সঞ্চিতিটা ধার্য করবে সেটা হচ্ছে এই শুধু 8 লাখের ওপর যেই অনাদায়ী পাওনাটা হইতে পারে সেইটার জন্য আমরা রাখতেছি। এই 15,000 আমরা কিন্তু বাদ দিতে পারবো না ভাই, কারণ এইটা কি আগের বিক্রয় থেকে যে অনাদায়ী পাওনা আসতে পারে ওদের জন্য আমি এটা রাখছি। তাহলে 8 লাখের যে 1.5% কত হয়? আমি প্রথমে
100 ভাগ দিলে আমরা 1% পাবো, তাই না? তাহলে 2টা শূন্য বাদ, তার মানে 8,000। তাহলে 8,000 আর 0.5% মানে কত? অর্ধেক, 4,000। তাহলে 8,000 4,000 মিলে হবে আমাদের 12,000 টাকা আমার কি শুধু এই বছরের যে নতুন আমরা অ্যাড করতেছি সঞ্চিতি। বাট আমার তো পুরাতন 15,000 আছে, তাহলে আমার আমার কি চাইছে? শেষে, মাসের শেষে কুরিন হবে কত সঞ্চিতিটা। তাহলে মাসে হবে আমার দুইটার শেষে দুইটার যোগফল 15 আর 12 মিলে হবে 27,000 টাকা। ওকে, সো এই যে 27 হচ্ছে আমাদের আনসার। ওকে, ফাইন। তারপরে আসি আমরা 4 নম্বরে কি বলছে? শহীদ লিমিটেডের প্রাপ্য হিসাবের জের 28,000 টাকা। কিসের 28,000 টাকা? 2001 সালের শেষে ছিল 1 লক্ষ টাকা। কুরিন আমার 5,000 টাকা। আচ্ছা, 1 সালের 1 জানুয়ারি তারিখে, মানে ওই বছরের প্রথম দিন, আমার প্রারম্ভিক কুরিন সূচিতি ছিল 3,000 টাকা। ওই বছর শেষে প্রাপ্য হিসেবেও আমার 4%, যেহেতু পুরো ম্যাথটা বাংলা লেখার কিন্তু 8 মনে করো না, 4% সঞ্চিতি রাখতে হবে। তাহলে লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে? আচ্ছা, তো এটার জন্য ফর্মুলা কি রাখছি? ইয়েস। কেন রাখছি? কারণ তোমাদের এটা তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। যারা ওই বেসিকের ভিডিওটা দেখবা তারা এমনি পারবা নিজেরাই, বাট এখানে তোমাদের হেল্প করার জন্য আমি এটা রাখছি। ওকে, ফাইন। তো এখানে একটা প্রথম জিনিসটা খেয়াল করো, সেটা হচ্ছে যে আমার বলছে বছর শেষে 1 লাখ টাকা ছিল আমার প্রাপ্য হিসাব বা দেনাদার। তার মানে এই যে কুরিন 5,000 টাকা ভাই, এটা কিন্তু অলিখিত কুরিন না। তার মানে এই যে 1 লাখ টাকা, এটা আমি 5,000 টাকা বাদ দেওয়ার পরে পাইছি। ওকে, সো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা কিন্তু আমার বাদ দেওয়া যাবে না। তাহলে এই 1 লাখ টাকার উপরে আমাকে বলছে 4% সঞ্চিতি রাখতে। তাহলে আমার নতুন যে সঞ্চিতি, নতুন সঞ্চিতিটা এই যে এই যে নতুন সঞ্চিতিটা আমার কত টাকা হবে? 4% কত? 4,000। 4,000। ওকে, ফাইন। আমার কুরিন ছিল কত টাকা এই বছরে? কুরিন ছিল আমাদের 5,000 টাকা। আচ্ছা, তার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিই। প্রশ্নে জিজ্ঞেস করছে যে লাভ ক্ষতি হিসাবে কত টাকা চার্জ করতে হবে। এই কত টাকা চার্জ করবে মানেই হচ্ছে আমার এই যে পরোক্ষ পরিচালন ব্যয়ের আন্ডারে আমরা কুরিনের যে যত সমন্বয়গুলো আছে এগুলো করে যায়, ফাইনাল যে অ্যামাউন্টটা আমরা পাই, এইটাই কিন্তু আমরা কত টাকা চার্জ করতে হবে সেটার আনসার। ওকে, আচ্ছা, তো আমরা আবার আমাদের সলভে ফিরে যাই। আমার কুরিন হয়েছে 5,000 টাকা। এটা তো এইটা না, এটা হচ্ছে নতুন সঞ্চিতিটা আমার রাখতে হবে 4,000। আচ্ছা, তার আমার হলো হচ্ছে 9,000। ওকে, আচ্ছা, আমার পুরাতন সঞ্চিতি ছিল কত টাকা? পুরাতন ছিল 3,000 টাকা, মাইনাস 3,000 টাকা। তাহলে আমার এই বছর আমার খরচ হিসেবে দেখাইতে হবে 6,000 টাকা। তার মানে আমার নতুন করে জাবেদাটা দিতে হবে 6,000 টাকা দিয়ে। শেষ। মানে জাবেদাটা হবে কি? কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট, 6,000 টাকা। ওকে, ফাইন। 5-এ যাই। এখানে কি জিজ্ঞেস করছে? আমার ওই মাসে মানে জানুয়ারি মাসে মোট বিক্রয় কত ছিল? ঠিক আছে, আচ্ছা, তো আমার কি কি দেওয়া আছে? আমার দেওয়া আছে দেনাদারের প্রারম্ভিক জের জানুয়ারির 1 তারিখে 49,000 টাকা। জানুয়ারি মাসে নগদান বই সারসংক্ষেপ থেকে প্রতীয়মান হয় যে দেনাদারের নিকট থেকে 42,000 টাকা আমি পাইছি। ওকে, আচ্ছা, পুরো জানুয়ারি মাসে এই মাস শেষে আমার 90,000 টাকা ছিল। আবার এর ভিতরে আমার 4,000 টাকা কুরিন অবলোপন করছিলাম। আচ্ছা, তাইলে আমরা একটু দেনাদারের পুরো জিনিসটা আমরা দাঁড় করে। দেনাদারের আমাদের প্রারম্ভিক কিছু একটা ব্যালেন্স ছিল, প্রারম্ভিক ছিল 49,000 টাকা। ওকে, আচ্ছা, এটা থেকে আমার কিছু একটা জিনিস যোগ হবে, তাই না? নতুন হচ্ছে গিয়ে ধারে, ঠিক আছে, ধারে বিক্রয় আমার এখানে যোগ হইতো কত আমি কিন্তু জানি না। ওকে, আচ্ছা, তারপর আমি কি কি বাদ যাচ্ছে আমার কি বলে পরিশোধ, ওরা আমাদেরকে যে পরিশোধ করতেছে, হ্যাঁ, দেনাদার আমাদেরকে পরিশোধ করতেছে কত টাকা? 42,000 টাকা ওরা আমাকে দিয়ে দিছে, 42,000 টাকা। আবার আমি দেনাদারের থেকে অবলোপন করছি, তাই না? কুরিন, কুরিন অবলোপন। ওকে, কুরিন অবলোপন করলাম কত টাকা ভাই? 4,000 টাকা। তো এই জিনিসগুলো বাদ দেওয়ার পরে আমরা বলছে মাস শেষে দেনাদারের এই যে জানুয়ারি 31 তারিখে জেড ছিল আমার 90,000 টাকা। তার মানে এখানে আমার ধারে বিক্রয় কত টাকা এটা আমরা এখন বের করতে পারবো ইজিলি। ওকে, আচ্ছা, আমরা উল্টা দিকে যাই। যে প্রারম্ভিক ছিল এত টাকা, 49 বাদ দিলাম আমি কত? 46,000 টাকা। তাহলে 49 থেকে 46 বাদ দিলে থাকে কত? 3,000 টাকা, রাইট? মানে এটা থেকে এটা আর এটা বাদ দিলে 3,000 টাকা থাকে। বাট আমার সমাপনী ব্যালেন্স কত? 90,000 টাকা। তাহলে আমার প্লাস মানে ধারে বিক্রয় আমার থাকতে হবে কত টাকা? ধারে বিক্রয় আমার থাকতে হবে 87,000 টাকা, 87,000
টাকা। তাহলে দেখো আমার পুরো হিসাবটা মিলে যাবে। এটা পেলাম আমরা ধারে বিক্রয়। প্রশ্নে কি ধারে বিক্রয় চাইছে ভাই? না, প্রশ্নে চাইছে মোট বিক্রয়। আমার ওই মাসে নগদ বিক্রয় দেওয়া ছিল 17,000 টাকা। তাহলে আমার মোট বিক্রয় কত হবে? আমার এই যে ধারে বিক্রয় 87,000 টাকা, 87 প্লাস হচ্ছে আমার নগদ বিক্রয় 17, ঠিক আছে? 87 আর সাথে হচ্ছে 94 আর 10 হচ্ছে 104, মানে 1,04,000 টাকা হবে আমার ওই মাসে মোট বিক্রয়। ওকে, তাহলে 1,04,000 আনসার। ফাইন। ওকে, 6 নম্বরে কি বলছে? কোনো প্রকার কুরিন সমন্বয় করার পূর্বে দেনাদারের পরিমাণ 20,000 টাকা। ফাইন। কুরিন আচ্ছা, সমন্বয়ের পূর্বে হচ্ছে 20,000 টাকা। কুরিন সঞ্চিতি 1850 টাকা, তার মানে এটা আমার কি পুরাতন সঞ্চিতি। এর মধ্যে আবার এরপরে 500 টাকা কুরিন হয়ে যায়। আচ্ছা, তার মানে সমন্বয় এখনো করে নেই 500 টাকা, আমার সমন্বয় করতে হবে। দেনাদার উপর 10% কুরিন সঞ্চিতি এবং 5% বাট্টা সঞ্চিতি ধার্য করতে হবে। বাট্টা সঞ্চিতির পরিমাণ কত? আমরা জানি ফর্মুলা থেকে যে বাট্টা সঞ্চিতি আমার কখন আসে? কুরিন সঞ্চিতি ধরার পরে। তাইলে আমরা প্রথমে নিট দেনাদার বের করব, ঠিক আছে? নিট দেনাদার, নিট দেনাদার আমার কত? 20,500 থেকে আমি কি প্রথমত কুরিনটা বাদ দেব। কুরিনটা বাদ দিলে আমার হবে কত? 20,000। ওকে, এটার উপর আমার নতুন সঞ্চিতি, তাই না? নতুন কুরিন সঞ্চিতি আমি সংক্ষেপে লিখতেছি, ঠিক আছে? নতুন কুরিন সঞ্চিতি হবে আমার কত? 10%, তাহলে কত? 2,000, তাই না? আচ্ছা, ফাইন। তাইলে আমার দেনাদার এখানে থাকতেছে কত টাকা? 18,000 টাকা। এইটার উপর আমার ধরবো কি আমি? ওই নতুন যে বাট্টা সঞ্চিতিটা আছে, বাট্টা সঞ্চিতি এটার উপর আমার 5%। তাহলে আমরা জানি কি 5% করার ইজি ওয়ে হচ্ছে প্রথমে 10% করে। তাহলে 1800 হচ্ছে আমার 10%, ঠিক আছে? সো 10% হচ্ছে আমার 1800, এটার ভাগ 2, ঠিক আছে? আমি পার্সেন্টেজ লিখছি, অ্যাকচুয়ালি ভাগ হবে, ভাগ 2 হচ্ছে আমার 900। ওকে, আচ্ছা, তাইলে আমার দেখো 900 টাকা হচ্ছে আমার দেনাদার বাট্টা সঞ্চিতি। এটা কিন্তু আনসার। তো এইখানে একটা ডিস্ট্রাক্টর ছিল কি? হ্যাঁ, এই যে দেখো কুরিন সঞ্চিতির প্রারম্ভিক জেটটা 1850 টাকা, এইটা কিন্তু আমাদের কোনো কাজে লাগে নাই। ওকে, মাথায় রাখবা যে সব ইনফরমেশন আমাদের সবসময় কাজে লাগবে না। সাথে আসি আমরা। সাথে বলতেছে ইতোপূর্বে মানে আগে অবলোপিত একটা কুরিন থেকে যখন অপ্রত্যাশিতভাবে নগদ পাওয়া যায়, মানে কি কুরিন পুনরুদ্ধার হইল। আমরা কিন্তু এটা কি বলে থিওরিটা আলোচনা করে আসছি, রাইট? যে আমার যখন কুরিন থেকে টাকা রিকভার হয়, আমরা দুইটা জাবেদা দিই, হ্যাঁ, মানে দুইটা ভেঙে দিতে পারি অথবা দুইটা মিলে একটা দিতে পারি। এক হচ্ছে কি আমার প্রথমে আমরা যখন অবলোপন করি সেটাকে উল্টায় দিলে প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব বাড়তেছে, কুরিন সঞ্চিতি ক্রেডিট, কুরিন সঞ্চিতি বাড়তেছে। আবার অ্যাট দ্য সেম টাইমে যেহেতু নগদ টাকা পাচ্ছি, নগদ টাকা বাড়তেছে, আবার প্রাপ্য হিসাব থেকে যেহেতু টাকা পেয়েই গেলাম, সে আবার বেড়ে গিয়ে দেন আবার কমে গেল। তার মানে দেখো প্রাপ্য হিসাব সেম টাকা দিয়ে বাড়তেছে, আবার সেম টাকা দিয়ে কমতেছে। তার মানে কি দেনাদার বা প্রাপ্য হিসাব আমার একই থাকতেছে, দেনাদার কমতেছে না। দেনাদার একবার কমতেছে একবার বাড়তেছে, কাটাকাটি। খরচ বাড়তেছে না, না। নগদ একই থাকে না, নগদ বাড়তেছে। বিক্রয় বাট্টা বাড়ে না, বিক্রয় বাট্টা নিয়ে আমার তো এখানে কিছুই নাই, তাই না? আচ্ছা, ঠিক আছে, ইজি। 9 নম্বরে যাই। 9 নম্বরে কি বলছে? সানফ্লাওয়ার কোম্পানির দেনাদার নিয়ে কিছু ইনফরমেশন দিছে। আচ্ছা, প্রশ্নে কি চাইছে? ওই বছরের শুরুতে দেনাদার মানে প্রারম্ভিক দেনাদার চাচ্ছে। ফাইন। তো আমার বিক্রয়ের পরিমাণ দেয়া 1,25,000 বিক্রয়, নগদ পাইছি আমি এখান থেকে 50,000 টাকা, ওদেরকে আমি বাট্টা দিছি 2,000 টাকা, কুরিন হয়েছে 5,000 টাকা, সমাপনী জের 95,000 টাকা। আচ্ছা, তার মানে সমাপনী জের বলতে আমি ধরে নিচ্ছি এটা দেনাদার, ঠিক আছে? তো আর কি হবে? সমাপনী জের অন্য কিছু হতে, আমরা দেনাদার নিয়ে আলাপ করতেছি। আচ্ছা, তাইলে আমার প্রথমত ওই কি বলে দেনাদারের যে আমরা যে হিসাবটা, আমরা হিসাবে যাই, আমরা কি করি? আমরা প্রারম্ভিক দেনাদার যোগ হচ্ছে আমার ধারে ধারে বিক্রয়, ঠিক আছে, মাইনাস হচ্ছে গিয়ে পরিশোধ, মাইনাস হচ্ছে গিয়ে কুরিন, ঠিক আছে? আচ্ছা, দেন পাই আমরা কি? সমাপনী, তাই না? সমাপনী ব্যালেন্সটা পাই। ওকে, আচ্ছা, তো আমাদের প্রারম্ভিক ব্যালেন্স চাচ্ছে। আচ্ছা, আমার সমাপনী ব্যালেন্স দেওয়া আছে 95,000 টাকা। ওকে, কুরিন হয়েছে আমার কত টাকা? 5,000 টাকা। ওকে, তারপরে আমরা এই যে বিক্রয় 1,25,000, সেখান থেকে নগদ আমরা পেয়ে গেছি 50, তাহলে ওখানে থাকতেছে কত? 125 মাইনাস 50 মানে 75 থাকতেছে। এখান থেকে আমি ওকে বাট্টা দিছি -2, তাহলে থাকতেছে 73। ওকে, 73,000 টাকা। ফাইন। তারপর এখান থেকে আবার মাইনাস
5,000 টাকা। ওকে, তার মানে এই যে কি বলে, এই যে কুড়ির 5,000 টাকা তো আমরা আনলাম, তাই না? তার মানে এই যে ধারে বিক্রয়ের যেই ধারে বিক্রয় এবং পরিশোধ যেটা, এইখান থেকে আমার কত আসতেছে? 73,000 টাকা। ওকে, এই 5,000 টাকা আমি এখানে অলরেডি লিখে ফেলছি। ওকে, আচ্ছা, তার মানে আচ্ছা, এখন কথা হচ্ছে আমার তাহলে প্রারম্ভিকটা বের করতে বলছে না প্রশ্নে? ঠিক আছে, তো আমি এখন হিসাব করে দেখি, যেহেতু একটা ব্ল্যাঙ্ক আমরা বের করতে পারবো। 73 থেকে 5 বাদ দিলে আমার থাকে কত হচ্ছে? 68, তাই না? 68,000 থাকে। তাহলে 68,000 তো আমার আনসার না, বা সমাপনীটা না, সমাপনী হচ্ছে 95। তাহলে প্রারম্ভিকে কত থাকলে সেটার সাথে 68 যোগ হয়ে 95 হবে? তাহলে 95 থেকে 68 বাদ দিলে আমরা পেয়ে যাবো 68 আর 2 70, আর 25-এ 95। তাহলে আমার কত হচ্ছে? 27,000 টাকা, তাই না? 25 আর 2 27, তাহলে 27,000 টাকা হবে আমার আনসার। ওকে, আচ্ছা, ঠিক আছে, গেল এটা আনসার। লাস্ট প্রশ্নে আসি আমরা। লাস্টে কি বলছে? রেওয়া মিলে দেনাদার 52,000 টাকা, লিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা, অনেক অলিখিত অনাদায়ী পাওনা। আচ্ছা, এখানে দেখো, দেনাদার 52,000 টাকা, লিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা, অলিখিত অনাদায়ী পাওনা 2,000 টাকা। আচ্ছা, দেনাদারের উপর 5% সঞ্চিতি রাখতে বলছে। অনাদায়ী পাওনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স মানে প্রারম্ভিক ব্যালেন্স 1,000 টাকা। চলতি বছরে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমার কত রাখতে হবে? আচ্ছা, তার মানে নতুন সঞ্চিতি আমার কত টাকা হবে? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন, নতুন বা সমাপনী সঞ্চিতিটা কত টাকা হবে। আচ্ছা, তাহলে আমার রেওয়া মিলে যেহেতু 52,000 টাকা দেওয়া আছে, আমার প্রথমে নিট দেনাদার বের করবো, তাই না? আচ্ছা, তো নিট দেনাদার বের করতে ভাই আমার তো অনাদায়ী পাওনা বাদ দেবো বা কুড়িন বাদ দিব, কিন্তু কোনটা বাদ দেবো ভাই? লিখিতটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না, কারণ লিখিতটা অলরেডি আমার এই দেনাদারের সাথে সমন্বিত। ওকে, তাহলে 52,000 টাকা থেকে আমি -2,000 করবো ঠিকই ভাই, কিন্তু কোনটা? ওটা অলিখিতটা। ঠিক আছে, অলিখিতটা বাদ দিলে আমার হবে কত? 50,000 টাকা। ওকে, আচ্ছা, এইটার উপর আমি 5% বাট্টা সঞ্চিতি করব। এটার উপর আমি যদি 5% বাট্টা সঞ্চিতি করি, তাহলে আমার হবে কত? 2,500, তাই না? বিকজ তোমার 10% করলে হয় 5,000, সেটাকে অর্ধেক করলে হয় 2,500। ঠিক আছে, আচ্ছা, তাহলে 2,500 হবে আমার নতুন সঞ্চিতি। ইজি না? এখানে একটা জিনিস দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রারম্ভিক ব্যালেন্স দেওয়া আছে 1,000 টাকা। তোমার মনে হইতে পারে যে এটা কাজে লাগবে, এটা কাজে লাগতো যদি আমরা বলতো, মানে আমাদেরকে বলতো যে চলতি বছরে অনাদায়ী পাওনা বাবদ যে চার্জ করতে হবে কত। একটু আগে আমরা যে একটা ম্যাথ সলভ করলাম, ওইখানে যেটা বলছিল চার্জ করতে হবে কত, তাহলে আমার এই ইনফরমেশনটা পুরাতনটা কাজে লাগতো, বাট এখানে কিন্তু আমার লাগতেছে না। এগেইন, যে আমার সব ইনফরমেশন প্রশ্নের দেওয়া কাজে লাগবে, নট দ্যাট। ওকে, তাহলে এই ছিল আমার 10টা এমসিকিউ। তোমরা যদি বুঝে থাকো তাহলে তো ভালোই, আশা করি বুঝছো। যদি না বুঝে থাকো আমাকে একটু কমেন্টে জানাইতে পারো, ঠিক আছে? অ্যান্ড আদার দেন দ্যাট, সাজেস্ট করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিবা। নেক্সট ক্লাসগুলো পাইতে হইলে তোমার মানে কী বলে, নিউজ ফিডে বা হোম পেজে আসতে চাইলে সাবস্ক্রাইব করে রাখবা। আর যেহেতু তোমাদের এক্সাম কয়েকদিন পরেই, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কিপটামি করো না, যাতে সবাই একসাথে ভালো করতে পারো, ঠিক আছে?